ডিসেম্বর ১৯৭১ রেসকোর্স ময়দান। একটি জাতির বিজয়ের দলিল যখন সই হচ্ছে, তখন সেই ফ্রেমের কেন্দ্রে শান্ত ও দৃঢ়চিত্তে দাঁড়িয়েছিলেন এক বাঙালি বৈমানিক। তিনি একে খন্দকার, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপসর্বাধিনায়ক। কিন্তু জানেন কি, ওই ঐতিহাসিক মুহূর্তে তার পোশাকে কোনো বীরত্বের মেডেল ছিল না, কারণ তিনি এসেছিলেন সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে। একে খন্দকারের বাড়িটা কোন দিকে? এটাই। সম্মানিত সুধী, পাবনার যে বাড়িটি আমার পিছনে আছে, এই বাড়িতে একজন কীর্তিমান মানুষ জন্মেছিলেন, যিনি আকাশপথের জাদুকর। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পদের চাকরি ছেড়ে এক কাপড়ে চলে এসেছিলেন বাংলাদেশের দুঃখী মানুষের জন্য। মহান মুক্তিযুদ্ধে উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন। আজকের ভিডিওতে আমরা একে খন্দকারকে জানবো, তার জীবনের গল্প, তার পৈতৃক ভিটা, সব কিছুই আপনাদেরকে দেখাবো, শোনাবো। 1930 সালে জন্ম নেয়া আব্দুল করিম খন্দকার, সংক্ষেপে একে খন্দকার, 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। একে খন্দকারের জন্ম হয়েছিল রংপুর শহরে। বাবার চাকরির সুবাদে তিনি নানা জায়গায় ঘুরেছেন, নানা জায়গায় পড়াশোনা করেছেন। তবে তার পৈতৃক ভিটা পাবনা জেলার বেড়া উপজেলায় নতুন ভারেঙ্গা গ্রামে। 29 মার্চ 1971, চারদিকে রক্তের হোলি খেলা চলছে। একে খন্দকার সিদ্ধান্ত নিলেন তিনি আর পাকিস্তানের সেবা করবেন না। পকেটে মাত্র কয়েক টাকা নিয়ে সপরিবারে একটি জরাজীর্ণ গাড়িতে চড়ে বসলেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য তিনি যখন পালিয়ে ভারতে যান, তখন তার স্ত্রী তার সঙ্গে ছিল। পাকিস্তানি টহল বাহিনী তার পথ রোধ করে, তখন তার স্ত্রী ভয় পেয়ে যান। ওই সময় তিনি তার স্ত্রীর মুখ চেপে ধরেন। যাই হোক, পরে তিনি আগরতলায় গিয়ে পৌঁছান, এরপরে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেন। তার যে জীবনী অনেক বড় বলতে গেলে, আমরা তো শুধু শুনছি কিন্তু কোনো কিছু তো দেখি নেই। এখন এই যে আসে উনি ভাই আসে ইফতেখার আহমেদ, সেও একটা বিখ্যাত লোক। উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন। আপনি সুজানগরে যান, প্রত্যেকটা রাস্তাঘাট, ব্রিজ সব কিছু তারই করা, তারই অবদান। যত যা আছে, নগরবাড়ি মেরিন একাডেমি আছে, তারপরে আপনি আমিনপুর যে থানাটা হয়েছে নতুন, ওটা উনির করা। হ্যাঁ, উনি অনেক সৎ মানুষ ছিলেন। উনি কোনোদিন ওই করাপশনে কোনোদিন যুক্ত ছিলেন না। যতবার পরিকল্পনা মন্ত্রী ছিলেন, ইচ্ছা থেকে শুরু করে এই হাসিনা সরকার পর্যন্ত, কোনো সময় উনির বিরুদ্ধে কোনোই ছিল না, দুর্নীতির কোনো কথা ওঠেনি, কখনো না। ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক পরিত্যক্ত রানওয়ে, সেখানে যখন 3টি ভাঙাচোরা বিমান আনা হলো, ভারতীয় কর্মকর্তারা হেসেই অস্থির। এগুলো কি আদৌ উড়বে? রাত জেগে তিনি মেকানিকদের সাথে কাজ করলেন, তেলের ড্রাম পরিষ্কার করলেন এবং জেদ ধরলেন যে আমি কাজ করব এবং এই নষ্ট বিমান উড়াবো। তিনি বললেন, আমাদের মিরাজ নেই তো কি হয়েছে, আমরা এই বিমান দিয়েই শত্রু মোকাবেলা করব। এভাবেই তার নেতৃত্বে জন্ম নিল কালো ঘোড়া বা কিলো ফ্লাইট। 3 ডিসেম্বর রাতে তার নির্দেশে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের তেল ডিপুতে প্রথম আকাশ হামলা চালিয়ে পাকিস্তানি বাহিনীর সাপ্লাই লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হয়। Their bravery and sacrifices illuminated the path to liberation. এই বাড়িতে জন্ম, কারণ আমরা তার আসি হয়তো খুব কম আসি, 2 বছর 5 বছর 7 বছর পরে হয়তো একদিন আসি। আসার পরে হয়তো ঘুরিয়ে গাড়িয়ে গেছে, সবাই আসে, কথাবার্তা বললে টলে চলে গেছে। হয়তো 2 ঘন্টা থাকছে, 3 ঘন্টা থাকছে। ওনার ওয়াইফকে দেখছেন আপনি কখনো? এমনিতে দেখি, টিভিতে দেখছি, তাছাড়া এমনি তার বাসায় যা দেখিনি। আমরা জানি মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশ 11টা সেক্টরে ভাগ ছিল। 11টা সেক্টরের 11 জন সেক্টর কমান্ডারও ছিলেন। এরা সবাই ফিল্ড কমান্ডার। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এমএজি উসমানী এবং ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন একে খন্দকার। অর্থাৎ কর্নেল এমএজি উসমানীর পরের পদটি ছিল একে খন্দকারের। এই একটি মাত্র ঘরেই তার যে ভাই, কাজিন সবাই মিলেই বোধহয় একটি ঘর, তাদের আর কোনো ঘর নাই। সামনে মসজিদ আছে, ঈদগাহ মাঠ, আর এই ঘরটি, এইখানেই আসলে সবাই থাকেন। 16 ডিসেম্বর যখন পাকিস্তানের আত্মসমর্পণের দিনক্ষণ সময় ঠিক হয়, তখন কথা ছিল প্রবাসী সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এমএজি উসমানী ওই আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকবেন। কিন্তু প্রবাসী সরকার ওসমানীর সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। ফলে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রবাসী সরকারের পক্ষ থেকে
একে খন্দকারকে দায়িত্ব দেওয়া হয়। তিনি হেলিকপ্টারে আসেন, এসে আত্মসমর্পণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানের সময় তিনি নিয়াজির চোখে পরাজয়ের গ্লানি দেখেছিলেন। তিনি পরে লিখেছিলেন, সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল 1000 বছরের শৃঙ্খল ভাঙার শব্দ আমিও শুনতে পাচ্ছি। 1963 সালে ফরিদা খন্দকার জেসমিনের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির 2 ছেলে 1 মেয়ে, সবাই প্রবাসী। এই মসজিদের অবদান, মসজিদের জায়গা, ঈদগাহ মাঠ সম্পন্ন ওনাদের অবদান। আমার জানা মতে উনি অত্যন্ত খুব ভালো লোক ছিল, বড় মাফের লোক, আসলে সকলে সম্মান করে, এখনও সম্মান করে, আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে ভালো ছিল। স্যারের সম্বন্ধে আমি কেয়ারটেকার হিসাবে আমি হেগো বাসায় গেছি, কিন্তু আমার খুব ভালো ইয়ে করছে। হয় এমনি যারাই শুনছে যে খন্দকার সাহেব আসছে একটু দেখে আসি, আসলে সবার সাথে কথাবার্তা বলছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন তাকে বিমান বাহিনীর প্রধান হতে বললেন, তিনি বিনয়ের সাথে বলেছিলেন, আমাদের তো বিমানই নেই। বঙ্গবন্ধু তার কাঁধে হাত রেখে বলেছিলেন, খন্দকার, আজ বিমান নেই, কাল হবে, কিন্তু তোমার মতো মানুষ তো প্রতিদিন জন্মাবে না। মহান মুক্তিযুদ্ধের পর একেবারে ভাঙা চূড়া যে বিমান বাহিনী, সেই বিমান বাহিনী তিনি গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধু তাকে যে বিশ্বাস থেকে বিমান বাহিনীর চিফ করেছিলেন, সেটার মর্যাদা তিনি রেখেছিলেন। এই মানুষটি কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বিমান বাহিনীর পদ থেকে পদত্যাগ করেন। মুশতাক সরকারের কাছে গিয়ে স্বেচ্ছায় পদত্যাগ দিয়ে তিনি পদত্যাগ করেন। মুজিব সরকার তাকে বিমান বাহিনীর প্রধান নিযুক্ত করে। পরে জিয়াউর রহমানের সরকারের সময় তিনি অস্ট্রেলিয়ান হাই কমিশনার হন। এরশাদ সরকারের সময় তিনি ভারতের হাই কমিশনার এবং পরিকল্পনা মন্ত্রী হন। আওয়ামী লীগের এই 2009-এর শেখ হাসিনা সরকার তাকে এমপি করে, এমপি থেকে আবার পরিকল্পনা মন্ত্রী করে। পাবনা জেলার এই মাটি অনেক মেধাবী এবং গর্ব করার মতো মানুষকে প্রসব করেছে। একে খন্দকার, মৈত্র, দাউদ হায়দার, সাইফুল আজম কিংবা মহানায়িকা সুচিত্রা সেন, প্রচুর বিখ্যাত মানুষের জন্ম হয়েছে পাবনা জেলায়। পাবনার এই বেড়া অঞ্চলের মানুষের কাছে তিনি বড় অফিসার না, আমরা কথা বলে দেখলাম সবার কাছে তিনি আত্মার আত্মীয়। এই গ্রামে মানুষের সাথে আপনি কথাবার্তা বলতো, মানুষ আসলে কথাবার্তা বলতো, ভালো একটা উপদেশই দিত গ্রামে আসলে। সম্মানিত সুধী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জনাব একে খন্দকারের পৈতৃক ভিটা এবং তার জীবন রিলেটেড এই ভিডিওটি যারা দেখেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।